হ্যালো স্টুডেন্টস, জেনিতের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। আমি রায়া সরকার, জেনিতের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। তোমাদের সামনেই এইচএস পরীক্ষা, থার্ড সেমিস্টারের পরীক্ষা। সেটাতেই ম্যাথের যেসব সিলেবাস রয়েছে সেটার ওপর থেকে কোন কোন জিনিসগুলো পরীক্ষার আগে দেখে গেলে তোমাদের ভালো হবে সেই নিয়েই আজকের ক্লাস। তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে রিলেশন। রিলেশনে দেখতে হবে তোমাদের সসম, প্রতিসম, সংক্রমণ, সমতুল্যতা, এগুলো চেক করতে দেবে। ধরো একটা তোমাকে দিয়ে দিল আর ইকুয়ালস টু কোনো একটা দেওয়া থাকবে, এ সমান মনে করো একটা সেট আগে বলা আছে 1 2 3 4, আর আর মনে করো বলা আছে 1 1 3 3 2 2 4 4 1 2 2 3 1 3 আর 2 1। এবার তোমাকে চেক করতে দেবে। এখানে দেখো 1 1 রয়েছে, 2 2 রয়েছে, 3 3 রয়েছে, 4 4 রয়েছে, তার মানে এটা সসম। তোমার এখানে 1 2 রয়েছে, 2 1 রয়েছে, 2 3 আছে কিন্তু 3 2 নেই, তার মানে প্রতিসম নয়। আবার এখানে দেখো, এখানে রয়েছে তোমার 1 2 রয়েছে, 2 3 রয়েছে, এখানে তোমার 1 3 আছে, তার মানে এটা হচ্ছে তোমার সংক্রমণ। সবগুলোই যদি হয় সসম, প্রতিসম, সংক্রমণ, সবগুলোই যদি হয় তাহলে বলবে সমতুল্যতা সম্বন্ধ। আবার এই টাইপের থাকবে, ধরো বলা থাকলো যে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব, L1 পারপেন্ডিকুলার অন L2, এটা একটা রিলেশন বলা আছে। আর ইকুয়ালস টু বলা আছে L1 পারপেন্ডিকুলার অন L2, যেখানে L1 L2 গুলো হচ্ছে সরলরেখা। এবার L1 তো নিজের ওপর আর লম্ব বলতে পারবে না, L1 নিজের ওপর লম্ব নয়, তাহলে ওটা সসম নয়। L1 যদি L2 এর ওপর লম্ব হয় তাহলে L2 L1 এর ওপর লম্ব, তাহলে প্রতিসম। আবার ধরো এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, L1 এর ওপর L2 লম্ব, আবার L2 এর সাথে L3 লম্ব যদি হয় তাহলে এটা হচ্ছে আমার L1, এটা হলো L2, এটা L3, তার মানে L1 আর L3 এরা হয়ে গেল সমান্তরাল, প্যারালাল, তার মানে এটা সংক্রমণ নয়। এটা সসমও নয়, সংক্রমণও নয়, শুধুমাত্র প্রতিসম, এটা ইকুইভ্যালেন্স রিলেশন নয়। মানে তোমাকে জানতে হবে কি কি, সসম, সংক্রমণ, প্রতিসম, আর তিনটেই যদি হয় তাহলে তখন তুমি তাকে বলতে পারবে সমতুল্যতা। এবার আসছি ফাংশন। ফাংশন ফাংশন মানে হচ্ছে অপেক্ষক। এখানে যেটা আমাদেরকে জানতে হবে ডোমেন। এখানে হচ্ছে তোমার f such that a to b, এটা হচ্ছে a, এটা হয়ে গেল তোমার b, তুমি a থেকে b তে যাচ্ছ, এর প্রত্যেকটা পয়েন্টের যদি একটা করে ইমেজ পাও তাহলে বলবে 1 1। যদি দুটো পয়েন্ট থেকে একটা ইমেজ পাও তো বলবে মেনি 1। সেম যদি একটার জন্য একটা ইমেজ পাও তাহলে বলবে 1 1 বা 1 1। যদি দুটোর জন্য একটা পাও তো বলবে মেনি 1 বা বহু 1। যদি প্রত্যেকটা এখানে বি তে যারা রয়েছে সবার যদি প্রি ইমেজ এখানে থাকে তাহলে বলবে উপরিচিত্রণ, আর যদি সবার প্রি ইমেজ না থাকে, কেউ একজন এক্সট্রা এখানে থাকে, তখন তাকে বলবে অন্তঃচিত্রণ। এবার হচ্ছে যদি 1 1 হয়, মানে প্রথমটার ক্ষেত্রে ধরো f অফ x সমান লিখেছি আমি এক্স স্কোয়ার, এখানে আছে -1 1 2 3, তো -1 এর জন্য 1, 1 এর জন্য 1, 2 এর জন্য 4, 3 এর জন্য হচ্ছে 9, ধরো এখানে আছে 16। তাহলে এটা 1 1 নয়, এটা মেনি 1, এটা উপরি চিত্রণও নয়, কারণ 16টার কোনো প্রি ইমেজ নেই। যদি 1 1 হয়, 1 1 হয় মানে 1 1, মানে প্রত্যেকের একটা করে ইমেজ থাকে। যদি উপরে চিত্রণ হয় মানে সার্জেকশন হয়, এটা ইনজেকশন, এটা হলো সার্জেকশন। মানে ইনজেক্টিভ আর সার্জেক্টিভ যদি হয় তাহলে দুটোকে একসাথে বলবো বাইজেক্টিভ। তোমাকে দেখাতে বলবে ইনজেক্টিভ কিনা চেক করতে বলবে, সার্জেক্টিভ কিনা চেক করতে বলবে, দুটো যদি হয় একই সাথে তখন বলবে বাইজেক্টিভ বা বাইজেকশন, এটা চেক করতে বলবে। এরপর আসবো আমরা, আচ্ছা তারপর থাকবে ইনভার্স ফাংশন থাকবে, আর হচ্ছে তোমাদের কম্পোজিশন থাকবে, ওই যে এফ কম্পোজিশন জি অফ এক্স এই টাইপের থাকবে। এফ অফ এক্স একটা ফাংশন বলা থাকবে, ধরো এফ অফ এক্স সমান বলে দেবে তোমাকে, এফ অফ এক্স সমান বলা আছে 2x + 3, জি অফ এক্স সমান ধরো বলা আছে 4x - 2, তাহলে এফ কম্পোজিশন জি অফ এক্স, তো তোমাকে লিখতে হবে এফ অফ 4x - 2 দিয়ে এফ এক্স এর যেখানে যেখানে এক্স আছে মানটা বসিয়ে দেবে, 2 × 4x - 2 + 3,
ক্যালকুলেশন করবে তাহলে 8x - 4 + 1 মানে হয়ে যাবে -1, এই টাইপের থাকবে। আর ইনভার্স ফাংশন থাকবে। এরপর আসছে ইনভার্স, ট্রিগোনোমেট্রিক ইনভার্স। ট্রিগোনোমেট্রিক ইনভার্সটা কেমন হবে? ট্রিগোনোমেট্রিক ইনভার্সের সমস্ত ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, যেমন ওই sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, sin ইনভার্স y, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান π/2, এগুলো মনে রাখতে হবে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, এদের প্রত্যেকের ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। আর মেইন যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু গুলো কার কোথা থেকে থাকে, যেমন sin ইনভার্স x, এখানে x এর ভ্যালুটা থাকে তোমার -1 থেকে +1 এর মাঝখানে, sin ইনভার্স x এর ভ্যালু থাকে -π/2 থেকে π/2 এর মাঝখানে। প্রিন্সিপাল ভ্যালুটা আলফাটাকে প্রিন্সিপাল ভ্যালু তখনই বলবে আলফা যদি এখানে থাকে -π/2 থেকে +π/2 এর মাঝখানে। আর এটার ক্ষেত্রে জেনারেল ভ্যালু কি হয়, x সমান হয়ে যায় তোমার জেনারেল ভ্যালু হয় n π প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। এরকম সবার জন্য cos ইনভার্সের ভ্যালু থাকে -1 থেকে +1, ওটা হয় প্রিন্সিপাল ভ্যালুটা 0 থেকে π। টেবিলটা দেখে নিতে হবে, পরীক্ষায় যাওয়ার আগে আমাদের এই টেবিলটা দেখে নিতে হবে, ইনভার্সের সব ফর্মুলাগুলি দেখে নিতে হবে। কিছু অঙ্ক আছে যেমন এই যে sec ইনভার্স x সমান যদি cosec ইনভার্স y বলা থাকে, তাহলে তোমার এখান থেকে বলবে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর ভ্যালু কত, এরকম যদি বলা থাকে। sec ইনভার্স 1/x মানেই হচ্ছে তোমার sec ইনভার্স x মানে cos ইনভার্স 1/x, আর এটা মানেই হচ্ছে sin ইনভার্স 1/y। তাহলে এখানে বসাবে, এটা হলো sin ইনভার্স 1/y প্লাস হয়ে গেল cos ইনভার্স 1/y সমান হয়ে গেল π/2। ওই ফর্মুলা মনে থাকলে সব অঙ্ক হয়ে যাবে। মেন হলো টেবিলটা মনে রাখা, প্রিন্সিপাল ভ্যালু টেবিলটা, আর হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা চোখ বুলিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর tan ইনভার্স x এর ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, xy এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হলে নরমাল ফর্মুলা tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, আর যদি xy এর ভ্যালু 1 এর থেকে বড় হয় একটা পাই যোগ হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। cos ইনভার্স মাইনাস x এর সময় একটা পাই থাকে, পাই মাইনাস cos ইনভার্স x, sin ইনভার্সের tan ইনভার্সের এদের ক্ষেত্রে বাইরে মাইনাসটা চলে আসে। ভালো করে ফর্মুলাগুলি দেখে নিতে হবে। এরপর আসছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তো ভীষণ সোজা চ্যাপ্টার। দুটো ম্যাট্রিক্স কি করে যোগ করতে হয়, দুটো ম্যাট্রিক্স কিভাবে বিয়োগ করতে হয়, নিজের নিজের করসপন্ডিং এলিমেন্ট গুলোকে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। ম্যাট্রিক্সের গুণটা ভালো করে দেখবে, যেটা বারবার আমাদের ভুল হয়ে যায়, রো বাই কলাম গুণ করতে হয়। ম্যাট্রিক্সের গুণটি ভালো করে দেখে নেবে, ওটি গন্ডগোল হবে, আর ম্যাট্রিক্স থেকে আর কিছু গন্ডগোল হওয়ার নেই। ট্রান্সপোজ কি করে বার করতে হয় সেই জিনিসটা দেখে নিতে হবে। কিছু কিছু ছোট ছোট ফর্মুলা, যেমন এবি তার হোল ট্রান্সপোজ সমান হয়ে যাবে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, এই জিনিসগুলো দেখে নিতে হবে। ম্যাট্রিক্সের গুণ ভালো করে দেখতে হবে। ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট নরমাল কিভাবে ভাঙতে হয় সেটা দেখতে হবে। ডিটারমিনেন্টের মেইন যেটা থাকে সেটা হচ্ছে ওই ডিটারমিনেন্টে কোনো একটা ডিটারমিনেন্ট ধরো এরকম আছে x প্লাস এ বি সি, আবার ধরো আছে a x প্লাস বি সি, আবার ধরো আছে a b x প্লাস সি সমান 0 বলে দিল, তাহলে x এর ভ্যালু জানতে চাইবে। এই টাইপের অঙ্ক হলে তুমি দেখবে কোনো দিক থেকে কিছু ডাইরেক্ট কমন যাচ্ছে কিনা, না গেলে কিছু যোগ বিয়োগ করে কিছু কমন যাচ্ছে কিনা। যেমন এখানে c1 c2 c3 যদি যোগ করে দিই, একটা x প্লাস a প্লাস বি প্লাস সি কমন চলে গেল, এটি কমন। তাহলে x এর একটা ভ্যালু পাবো মাইনাস অফ a প্লাস বি প্লাস সি। বাকিটা আমার যেমন চলে আসবে 1 1 1 bc x প্লাস bc b x প্লাস সি। এটাকে তুমি নরমাল ভাঙবে, তুমি এটাকে 1 0 0 করে নিতে পারো, r2 মাইনাস r1 r3 মাইনাস r2 করলে x এর আরেকটা ভ্যালু আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের এই টাইপের থাকবে ডিটারমিনেন্টে, নরমাল ভাঙা থাকবে। অ্যাডজয়েন্ট বার করা, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাকে অ্যাডজয়েন্ট বার করতে হবে, ডিটারমিনেন্ট বার করতে হবে। ইনভার্স, যদি তোমাকে এ ইনভার্স বার করতে দেয় তার মানে ফর্মুলাটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তোমাকে আগে অ্যাডজয়েন্ট এ বার করতে হবে। এ কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তো অ্যাডজয়েন্ট বার করার নিয়ম কি হলো, প্রত্যেকটা পদের আগে তুমি কোফ্যাক্টর লিখে নাও, দিয়ে তার ট্রান্সপোজ করে দাও। প্রত্যেকটা পদের কোফ্যাক্টর কি করে বার করবে, a1 এর কোফ্যাক্টর বার করার জন্য মাইনার বার করতে হবে, যে রোতে আছে যে কলামে আছে বাদ, বাকিটুকু এখানে লিখলাম। ডিটারমিনেন্ট অফ b1 b2 c b2 b3 c2 c3, একইভাবে প্রত্যেকটা পদের মাইনর লিখলে দেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার আবার ট্রান্সপোজ করবে। এখানে প্রত্যেকটা পদ তোমাকে লিখতে হবে, আমি লিখে দেখাইনি। অ্যাডজয়েন্ট বার করে দেখতে হবে, এরপর ভেতরটাকে ক্যালকুলেশন করলে b2 c3 মাইনাস b3 c2 পুরোটা ট্রান্সপোজ করে দিলে অ্যাডজয়েন্ট বেরিয়ে যাবে।
ডিটারমিনেন্ট তো নর্মাল ভাঙতে জানোই, 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট বা 2/2 যেমনই দেবে ওটাকে ভাঙবে, ফর্মুলা হবে A ইনভার্স সমান অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট থেকে থাকবে ক্র্যামারস রুল, তিনটে ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আগে ডেল্টা বার করতে হবে। ডেল্টা কি করে বার করবে? ফার্স্ট কলামে x এর কোএফিসিয়েন্ট, সেকেন্ড কলামে y এর কোএফিসিয়েন্ট, থার্ড কলামে z এর কোএফিসিয়েন্ট। ডেল্টা 1 এর সময় কি করতে হয়? ফার্স্ট কলামে কনস্ট্যান্ট, ফার্স্ট কলামটাই থাকে কনস্ট্যান্ট, বাকিগুলো সেম টু সেম ডেল্টার মতো। ডেল্টা 2 এ কি করতে হয়? সেকেন্ড কলামে কনস্ট্যান্ট, ডেল্টা 2 তাই সেকেন্ড কলামটাতে কনস্ট্যান্ট, ডেল্টা 1 তাই ফার্স্ট কলামটাতে কনস্ট্যান্ট, ডেল্টা 3 তখন হয়ে যাবে থার্ড কলামটাতে কনস্ট্যান্ট। এবার x মানে হবে ডেল্টা 1 বাই ডেল্টা, y মানে ডেল্টা 2 বাই ডেল্টা, z সমান ডেল্টা 3 বাই ডেল্টা। ক্র্যামারস রুল। একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকবে, তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল হবে এরকম, হাফ ইনটু ডিটারমিনেন্ট x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এটা হয়ে যাবে ক্ষেত্রফল। যদি ক্যালকুলেশন করে নেগেটিভও বেরোয়, ক্ষেত্রফলটা তোমাকে পজিটিভ দিতে হবে, কারণ ক্ষেত্রফলটা নেগেটিভ হবে না। যদি সমরেখ চেক করতে হয়, তিনটে বিন্দু দিল সমরেখ কিনা, ওই ফর্মুলাটাই লাগাবে, ডিটারমিনেন্ট অফ x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এটা ভাঙবে। যদি জিরো দেখাতে পারো তাহলে সমরেখ, জিরো না দেখাতে পারলে সমরেখ নয়। আর হচ্ছে ক্র্যামারস রুলের যে কন্ডিশন গুলো আছে সেটা পড়তে হবে। যেমন যদি সবকটাই জিরো হয় তাহলে তুমি অসংখ্য সমাধান পাবে, যদি নিচেরটা জিরো হয়ে যায়, ডেল্টাটা জিরো বাকিগুলো জিরো নয়, তাহলে তুমি কোনো সমাধান পাবে না। যদি সবগুলোই নন জিরো হয় তাহলে একক সমাধান পাবে। এই কন্ডিশন গুলো পড়তে হবে। এর ক্ষেত্রেও ইনভার্স মেথডের ক্ষেত্রেও ওটা করতে হবে। তিনটে ইকুয়েশন দেওয়া থাকবে, তুমি আগে a সমান বার করবে। a কোনটা? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা। ফার্স্ট কলামে x এর কোএফিসিয়েন্ট, সেকেন্ড কলামে y এর, থার্ড কলামে z এর। x মানে কি লিখবে? x মানে লিখবে x y z। আর b মানে কি লিখবে? b মানে কনস্ট্যান্টটা যেটা দেওয়া থাকবে, 1 2 3 4 5 যা দেওয়া থাকবে কনস্ট্যান্টটা। তাহলে ফর্মুলা হয় কি আমাদের, x a ইনভার্স ইনটু b। এ তো বার করলে, তুমি খুঁজে আগে বার করেছো, অ্যাডজয়েন্টে বার করো, একটু আগেই বললাম কেমন করে বার করতে হবে। ডিটারমিনেন্টে বার করলে এখানে মানটা বসে দেবে, অ্যাডজয়েন্ট এ ইনটু বি বাই ডিটারমিনেন্ট এ। তাহলে এই দিকটা অ্যাডজয়েন্ট এ ইনটু বি, এটা করলে একটা তুমি ম্যাট্রিক্সের আকারে পাবে, ডিটারমিনেন্টে একটা সংখ্যা পাবে, মানে এইদিকে তুমি এক্স এর ভ্যালু পাবে এক্স ওয়াই জেড, আর এইদিকেও পাবে তুমি একটা ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সকে সমান করে দেবে, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু জেড এর ভ্যালু বেরিয়ে যাবে। এটা হলো ব্যাপার। সেখান থেকে ওই যে নোট গুলো থাকে ওগুলো দেখে নিতে হবে, যে নিচেরটা যদি জিরো হয় উপরেরটা জিরো না হয় তাহলে কোনো সমাধান পাবে না, যদি দুটোই জিরো হয় তাহলে অসংখ্য সমাধান পাবে, কোনোটাই যদি জিরো না হয় তাহলে একক সমাধান পাবে। এই জিনিসটা দেখে নিতে হবে। এরপর আসছি কন্টিনিউটি। কন্টিনিউটি কিছুই না, একটা ফাংশন f of x, x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে যদি তুমি লিমিট x টেন্ডস টু a প্লাস f of x, লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x আর f of a তিনজনের ভ্যালুটা সেম দেখিয়ে দাও, তাহলে কন্টিনিউয়াস, আদারওয়াইজ নয়। কিরকম অঙ্ক থাকবে? একটা দেওয়া থাকবে, কোন একটা ফাংশন দিল, দিয়ে বলবে, ধরো বলা আছে f of x সমান mod x, f of x সমান বলা থাকলো mod x, তাহলে এটা x সমান 0 বিন্দুতে কন্টিনিউয়াস কি নয়। তুমি লেফট হ্যান্ড লিমিট বার করবে। লেফট হ্যান্ড লিমিট কেমন? x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের mod x সমান হয়ে যাবে মাইনাস x, যদি x এর ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে mod x সমান হয়ে যাবে আমাদের x। আর f of 0 মানে তো হচ্ছে তোমার mod 0 মানে হলো 0, mod of 0 মানে 0। তো এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাসের জন্য পাচ্ছ তুমি, এটা হয়ে যাবে তাহলে মাইনাস 0। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x মানে হয়ে যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মাইনাস x, মানে মাইনাস 0 মানে 0। আর যদি লিমিট x টেন্ডস টু 0 প্লাস দেওয়া থাকলো f of x, তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস x মানে 0, আর f of 0 মানে তো 0 রয়েছে, তিনটেই সেম, তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস। এরকম একটা ফাংশন দিয়ে দেবে, একটা পয়েন্ট দিয়ে দেবে, জানতে চাইবে কন্টিনিউয়াস কিনা। আবার একটা ফাংশন দেওয়া থাকবে, বলা থাকবে এই বিন্দুতে কন্টিনিউয়াস, যে কনস্ট্যান্ট থাকবে আর ভ্যালুটা জানতে চাইবে। মানে মেন হলো তোমাকে এই ফর্মুলাটি মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে কন্টিনিউয়াস। এবার আসছে ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটির জন্য মনে রাখতে হবে f ড্যাশ x সমান হয়ে যায় আমাদের লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। একবার লিমিট h টেন্ডস টু 0 মাইনাস ফর্মুলাটা লাগাবে তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ বেরোবে,
h টেন্ডস টু 0 প্লাস ফর্মুলাটা লাগাবে, তো তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ বেরোবে। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয় তাহলে ফাংশনটা ওই বিন্দুতে ডেরিভেবল। কন্টিনিউইটি চেক করতে দেবে, ডেরিভেবিলিটি চেক করতে দেবে। যদি কেউ কন্টিনিউয়াস হয় তাহলে ডেরিভেবল নাও হতে পারে, কিন্তু যদি কেউ ডেরিভেবল হয় তাহলে সে অবশ্যই কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস হওয়ার পরেও ডেরিভেবল নাও হতে পারে। আচ্ছা, এরপর আছে ধরো একটা অঙ্ক বলছি এফ অফ এক্স সমান, আগেটা মড বলেছিলাম, আমরা মড বলছি না, কিন্তু ব্যাপারটা একই। এটা বলেছি, ওইটাই লিখেছি, ওখানে শুধু এই কন্ডিশনটা দিইনি বলে মড এক্স বলেছিলাম, কারণ তোমাকে নিজেকে লিখতে হলো গ্রেটার দেন 0 হলে প্লাস এক্স হয়, লেস দেন 0 হলে মাইনাস এক্স। একটু আগে দেখালাম এটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস। আচ্ছা, এটা কি ডেরিভেবল এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে? তাহলে তুমি যদি লেখো লিমিট h টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ, তাহলে এই জায়গাটা হবে লিমিট h টেন্ডস টু 0 প্লাস এটা f অফ 0 প্লাস h মানে হয়ে যাবে তোমার f অফ h মাইনাস হয়ে যাবে f অফ 0 বাই হয়ে যাবে h। f অফ 0 মানে তো 0ই, তাহলে এখানে হচ্ছে যেহেতু 0 প্লাস, তাহলে যে x এর ভ্যালু 0 থেকে বড় হলে এটা হচ্ছে x, তাহলে f অফ h এর জন্য হবে h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস h মাইনাস 0 বাই h মানে হয়ে গেল 1। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন নেবে তখন এটা হবে মাইনাস h হয়ে যাবে, তাই রাইট হ্যান্ড ডেরিভেটিভ সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা 1, যে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা 1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভটা হবে -1। লেফট হ্যান্ডটা হবে -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা হবে +1। দুটো সেম নয়, তাহলে যেটা ডিফারেন্সিয়েবল নয়। সেটাই বললাম যে কন্টিনিউয়াস হলেই যে অবকলনযোগ্য হবে, সন্তত হলেই অবকলনযোগ্য হবে তার কোনো মানে নেই, কিন্তু কেউ অবকলনযোগ্য হলে সে সন্তত হবে। আচ্ছা, এরপর সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, তোমাকে বলবে পরিবর্তনের হার বার করতে। যদি y সমান কিছু একটা দেওয়া থাকে, দিয়ে বলবে পরিবর্তনের হার, মানে তোমাকে জানতে চাচ্ছে dy বাই dx। যদি ডেরিভেটিভ করলে ধরো y সমান দেওয়া আছে cos x, তাহলে dy সমান হয়ে যাবে তোমার মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা হলো অবকল। আর অবকল সহগ যদি বলে তো সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স, সহগ মানে শুধু মাইনাস সাইন এক্স, এটা হলো অবকল সহগ। আচ্ছা, এই চ্যাপ্টারের আরেকটা মেন ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সমান, তোমাকে মনে রাখতে হবে এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা কি? ডেল্টা এক্সটা হচ্ছে পরম ত্রুটি, অ্যাবসলিউট এরর। আর রিলেটিভ ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কোনটা? ডেল্টা এক্স বাই এক্স, এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। ডেল্টা এক্সটাকে বলা হয় পরম ত্রুটি। আর হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100%, এটাকে বলা হয় শতকরা ত্রুটি। এটা তোমার কাছে জানতে চাইবে। আবার হচ্ছে কিছু অঙ্ক দেওয়া থাকবে যেখানে তোমার এগুলো জানতে চাইবে। যদি বলে তোমাকে পরম ত্রুটি বার করো মানে ডেল্টা এক্স জানতে চাইছে, আপেক্ষিক ত্রুটি মানে ডেল্টা এক্স বাই এক্স জানতে চাইছে, শতকরা ত্রুটি মানে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100% জানতে চাইছে। আবার ধরো ভ্যালু বলবে লগ অফ বলা থাকলো 10.01, এর মান বার করতে বলবে, যেখানে লগ 10 এর ভ্যালু দেওয়া আছে 2.003 এরকম দেওয়া আছে। তাহলে এখানে এটা করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেখানে বসাবে এক্স এর ভ্যালু 10 আর ডেল্টা এক্স এর ভ্যালু এইটা 10 এর সাথে যেটা আছে 0.01। এফ অফ এক্স সমান ধরতে হবে লগ এক্স, এফ অফ এক্স সমান ধরতে হবে লগ এক্স। যদি এটার ভ্যালু বার করতে দেয় তাহলে এফ অফ এক্স সমান ধরবে লগ এক্স, এক্স এর ভ্যালু 10 আর ডেল্টা এক্স হচ্ছে 0.01। কেন? এই যে ভ্যালুটা দেওয়া আছে, লগ 10 এর ভ্যালু দেওয়া থাকবে, এফ অফ এক্স লগ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স মানে হয়ে যাবে তোমার 1/x। বাস, এই ফর্মুলাটি অ্যাপ্লাই করবে, প্রত্যেকের মান জানো, বসালে অ্যান্সার চলে আসবে। এরকম থাকবে, তোমার দেওয়া থাকবে সাইন 62 ডিগ্রি, সাইন 62 62, তুমি এর কাছাকাছি 60 এর ভ্যালু জানো, তাহলে এক্স সমান ধরবে 60, ডেল্টা এক্স সমান 2। tan 44 ডিগ্রি, তাহলে তুমি 45 এর ভ্যালু জানো, তাহলে এক্স সমান ধরবে 45 আর ডেল্টা এক্স সমান ধরবে -1। এই চ্যাপ্টার থেকে ধরো এরকম থাকলো, একটা বললো সময়ের সাপেক্ষে একটা বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হারটা ধ্রুবক, তাহলে পরিসীমাটা ব্যাসার্ধের সাথে কিভাবে চেঞ্জ হয়, এই টাইপের অঙ্ক থাকবে। এই চ্যাপ্টারটা করার জন্য তোমার ছোটবেলার ফর্মুলা মনে রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফল, গোলকের আয়তন, গোলকের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের আয়তন, চোঙের, তারপর হচ্ছে শঙ্কুর, এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। ধরো বললাম একটা বৃত্ত আছে, এর ক্ষেত্রফলটা সময়ের সাপেক্ষে
সমহারে পরিবর্তিত হয়, মানে ডিএ বাই ডিটিটা বলে দিয়েছে কনস্ট্যান্ট, ধ্রুবক। এটা সমান কিছু একটা ধরে নিলাম, কে ধরে নিলাম, কে। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর স্কয়ার, আর পরিসীমার ফর্মুলা পেরিমিটার পরিসীমা হয় 2 পাই আর। তাহলে এখান থেকে ডিএ বাই ডিটি সমান হবে পাই ইন্টু 2r ইন্টু ডিআর বাই ডিটি, আর এখান থেকে হবে ডিপি বাই ডিটি সমান হয়ে যাবে 2 পাই ইন্টু ডিআর বাই ডিটি। এখানে ডিএ বাই ডিটি মানে কনস্ট্যান্ট বলে দিয়েছিল, কে বসালাম, এটাও নিচে নামিয়ে নিচ্ছি, কে বাই 2 পাই আর সমান হলো ডিআর বাই ডিটি। এটাতে সমানটা বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 2 পাই ডিআর বাই ডিটি মানে কে বাই 2 পাই আর, 2 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, মানে কে বাই আর। তার মানে হলো ডিপি বাই ডিটি ভ্যারিজেস 1/r, মানে ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতে। এটা থাকতে পারে যেরকম পরিসীমাটা হচ্ছে ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাত। এই টাইপের অঙ্ক থাকবে, ফর্মুলাগুলি একবার সবার দেখে নিতে হবে। গোলকের ক্ষেত্রে, চোঙের ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে ওই রিলেটেড অঙ্ক থাকবে। এরপর আসছি সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বললাম। এবার হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ যেগুলো আছে, যেমন হচ্ছে ট্যানজেন্ট নরমাল, আর রয়েছে তোমাদের চরম অবম, আর রয়েছে তোমাদের ইনক্রিজিং ডিক্রিজিং, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, ইনক্রিজিং ফাংশন এন্ড ডিক্রিজিং ফাংশন। ট্যানজেন্ট নরমাল স্পর্শক অভিলম্ব, এটার জন্য জানতে হবে তোমাকে ট্যানজেন্টের ক্ষেত্রে হয়ে যায় x1, y1 বিন্দুতে ফর্মুলাটা হবে y মাইনাস y1 সমান হচ্ছে dy বাই dx at the point x1, y1 into x minus x1। এটা হলো স্পর্শকের সমীকরণ, যেখানে dy বাই dx টা হচ্ছে ট্যানজেন্টার মানে স্পর্শকের প্রবণতা, আর নরমালের ফর্মুলাটা হয় y মাইনাস y1 সমান হবে dy বাই dx at the point x1, y1 into হবে minus dx by dy, minus dx by dy dy বাই dx টা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ প্রবণতা স্পর্শকের, আর মাইনাস dx বাই dy এটা হচ্ছে অভিলম্বের প্রবণতা। এই দুটি মনে রাখতে হবে। এই চ্যাপ্টার থেকে তোমাকে কোনো একটা কার্ভ দেওয়া থাকবে, একটা বিন্দু বলে দেবে, এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বা অভিলম্বের প্রবণতা জানতে চাইতে পারে, বা ইকুয়েশনটা জানতে চাইতে পারে, বা কার্ভটা দিয়ে দিল আর একটা ইকুয়েশনও দিয়ে দিল, তাহলে কোনো একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে এর ভ্যালু, তোমাকে কার্ভটা দিয়ে দিল, আর স্পর্শকটা হয়তো বলা থাকলো স্পর্শকটা y is equal to mx plus 3, তাহলে m এর মান কত, তুমি এইভাবে বার করবে, দুটোকে কম্পেয়ার করলে কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে। স্পর্শকের ক্ষেত্রে ওরকম থাকতে পারে, আর অভিলম্বের ক্ষেত্রেও থাকতে পারে। এবার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম কিছু নয়, y is equal to একটা ফাংশন দেওয়া থাকবে, আগে তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে dy বাই dx, তারপর তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে d2y বাই dx2। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করবে, সেখান থেকে তুমি ভ্যালু বেরোবে, যে মানটা x এর ভ্যালু বেরোবে, x এর যে ভ্যালুটার জন্য এখানে x এর যে ভ্যালুটা পাবে সেটাকে তুমি সেকেন্ড অর্ডারটা বসাবে। যদি গ্রেটার জিরো পাও তাহলে জানবে মিনিমাম ভ্যালু আছে, যদি লেস জিরো পাও তাহলে জানবে ম্যাক্সিমাম ভ্যালু আছে, কোন পয়েন্টে যে মানটা তুমি বসাচ্ছ। সাপোজ x সমান 2 পেয়েছো, এখানে x এর ভ্যালুটা 2 বসালে যদি গ্রেটার জিরো পাও তো অবম মান আছে, লেস জিরো পাও তো চরম মান আছে। কি করতে হবে, ফাংশনটা দেওয়া থাকবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, সেকেন্ড অর্ডার করবে, ফার্স্ট অর্ডারটাকে জিরো করে দেবে, ভ্যালু বেরিয়ে আসবে, সেকেন্ড অর্ডারে বসাবো, গ্রেটার জিরো হলে হচ্ছে মিনিমাম, লেস জিরো হলে হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম মানে হচ্ছে অবম, ম্যাক্সিমাম মানে হচ্ছে চরম। তোমাকে এবার যদি জানতে চাই কোন বিন্দুতে আছে তাহলে এখানেই শেষ। যদি জানতে চাই চরম মানটা কত, তখন ধরো তুমি যার জন্য এই 2 এর জন্য যদি গ্রেটার দেন 0 পেয়েছো, তো y সমান যে ফাংশনটা দেওয়া আছে ওখানে x সমান 2 বসিয়ে দিতে হবে, তাহলে y এর মানটা মানে x সমান 2 বিন্দুতে y এর ভ্যালুটা বার করে দিতে হবে। যদি চরম মানটা জানতে চাই
তাহলে যে ভ্যালুটার জন্য পেলে এখানে বসাবে, আর যদি জানতে চায় যে কোন বিন্দুতে, তাহলে এক্স এর মানটা বলেই অঙ্কটা শেষ। এটা গেল চরমমান। ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন দেওয়া থাকবে তোমার কাছে এফ অফ এক্স, তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে এফ ড্যাশ এক্স, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ইনক্রিজিং, যদি লেস দেন 0 হয় তাহলে ডিক্রিজিং। এটাতে কি হবে, অনেক সময় তোমাকে জানতে চাইবে যে ইনক্রিজিং কিনা ডিক্রিজিং কিনা, আবার অনেক সময় বলা থাকবে ইনক্রিজিং, তোমাকে রেঞ্জটা জানতে হবে। কিছুই নয়, সেক্ষেত্রে তুমি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 করে দেবে, সেখান থেকে রেঞ্জটা বার করে নিতে হবে। ব্যাপারটা হলো তোমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করতে হবে, গ্রেটার 0 হলে ইনক্রিজিং, লেস 0 হলে ডিক্রিজিং। দু টাইপের অঙ্ক থাকবে বললাম, একটা দেখাতে হবে যে এই রেঞ্জে এটা ইনক্রিজিং কিনা ডিক্রিজিং কিনা, আর আরেকটা হবে তোমাকে বলা থাকবে ইনক্রিজিং, রেঞ্জটা বার করতে হবে। এটা হলো কাজ। এরপর আসছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির জন্য যে ফর্মুলাগুলি রয়েছে সেগুলি একবার পড়তে হবে। প্রবাবিলিটির জন্য ফর্মুলাগুলি পড়তে হবে। আর হচ্ছে মেন হলো বায়াস থিওরাম। বায়াস থিওরামটা তোমাকে পড়ে নিতে হবে, বায়াস থিওরামের অঙ্ক থাকতে পারে একটা। আর হচ্ছে তোমার প্রথমটা যেমন থাকে, যেমন বলের অঙ্ক আছে, বলের অঙ্ক দেখে রাখবে একটা, এক টাইপের দেখলেই সবগুলো হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাকে বলা থাকে যে এ একটা গুলি দ্বারা এতগুলো গুলি দ্বারা আঘাত করতে পারে, বি এতগুলো করতে পারে, তাহলে কমপক্ষে একটি গুলি দ্বারা আঘাত করার সম্ভাবনা, ওই কমপক্ষে একটি হলে 1 মাইনাস কেউই করতে পারবে না, ওই টাইপের অঙ্ক দেখে রাখতে হবে। ফর্মুলা রিলেটেড অঙ্ক দেখে রাখতে হবে, বায়াস থিওরাম দেখে রাখতে হবে। আর হচ্ছে আমাদের এটা সমসম্ভব চলক ও তার বিভাজন, ওটা দেয়, টেবিলটা দিয়ে দেবে, এখানে তোমার এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, এখানে তোমার পি অফ এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা সম্ভাবনা বিভাজন প্রকাশ করে কিনা। এটা চেক করার জন্য আগে দেখবে সবগুলো পজিটিভ আছে কিনা, যদি পজিটিভ থাকে তারপরে চেক করতে হবে এই পি অফ এক্স এর প্রত্যেকটা ভ্যালু যোগ করে দেখবে 1 আসছে কিনা, যদি আসে তাহলে বিভাজন প্রকাশন করে, না হলে নয়। আগেই যদি কোনো একটা নেগেটিভ পেয়ে যাও তাহলে যোগ করে দেখার দরকার নেই, নেগেটিভ পেয়ে গেলেই আর ওটা হবে না। যদি সবাই পজিটিভ থাকে যোগ করে দেখবে 1 হচ্ছে কিনা, হলে ভালো, আর যদি না হয় তাহলে হবে না। আর কি থাকে, এখান থেকে তোমাকে ই অফ এক্স, এই ফর্মুলাগুলি দেখে রাখবে। ই অফ এক্স মানে এ ইন্টু ই অফ এক্স, আবার হয় ই অফ এক্স প্লাস বি মানে এ ইন্টু ই অফ এক্স প্লাস বি, মানে যেমন ই অফ শুধু এ, ই অফ এ মানে হয় এ, আবার হয় ভার অফ এক্স মানে স্কোয়ার ভার এক্স, ভার অফ এক্স প্লাস বি মানে স্কোয়ার ভার এক্স প্লাস স্কোয়ার ভার এক্স, ভার অফ এক্স প্লাস বি ওয়াই মানে স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আর ভার এক্স এর যে ফর্মুলাটা ছিল এটাও মনে রাখতে হবে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। ফর্মুলাগুলি দেখে রাখতে হবে। আর তোমাকে এরকম টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে তোমাকে বলবে মধ্যকের ভ্যালু বার করো বা এক্সপেকটেশন প্রত্যাশা বার করো। তাহলে ই অফ এক্স এর ফর্মুলা আমরা জানি x1 p1 প্লাস হবে x2 p2 প্লাস x3 p3, যটা থাকবে x2 p2 প্লাস ডট 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 xn pn, এর এই ভ্যালুটা ইনটু তার প্রবাবিলিটি, এটা ইনটু তার প্রবাবিলিটি, এটা ইনটু তার প্রবাবিলিটি, এটা ইনটু তার প্রবাবিলিটি। এভাবে ই অফ এক্স বেরোবে। আর এক্স কি করে বার করবে, ই অফ এক্স তো পেয়ে গেলে, ই অফ এক্স স্কোয়ার কি করে বার করবে, ই অফ এক্স স্কোয়ার হবে x1 স্কোয়ার p1, মনে করো এখানে আছে 1 2 3 4, এটা হচ্ছে 1 এর 5 1 এর 10 1 এর 5 1 এর 10, তো ই অফ এক্স হবে 1 ইন্টু 1 এর 5 প্লাস 2 ইন্টু 1/10 প্লাস 3 ইন্টু 1/5 প্লাস 4 ইন্টু 1/10, ই অফ এক্স স্কোয়ার হবে 1 স্কোয়ার ইন্টু 1/5 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/10 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/5 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1/10। ই অফ এক্স স্কোয়ার মানে এইটার স্কোয়ার হবে ইন্টু তার নিজের প্রবাবিলিটি, প্রবাবিলিটিটার স্কোয়ার হবে না। বার করলে x1 স্কোয়ার p1 প্লাস হলো x2 স্কোয়ার p2 প্লাস ডট 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 প্লাস xn স্কোয়ার pn, বার করার পর var x এর ফর্মুলা যেটা হয় বসিয়ে দেবে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস হবে ই অফ এক্স তার হোল স্কোয়ার, মান বসিয়ে দিলে आंसर। আর যদি তোমাকে সমক পার্থক্য বার করতে দেয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, সিগমা মানে হয়ে যাবে রুট আন্ডার var x, var x এর যে ভ্যালুটা পাবো তার ধনাত্মক বর্গমূলটা হয়ে যাবে আমাদের var x, মানে ধরো তুমি var x পেয়েছো 4, তাহলে সিগমা মানে তো 4 এর রুট করলে তো প্লাস মাইনাস 2 হয়, কিন্তু সিগমা ইকুয়ালস টু +2। তাহলে প্রবাবিলিটি থেকে বললাম ক্লাস 11 এর সেই যে অঙ্কগুলো ছিল এই চ্যাপ্টারে ওইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। ফার্স্ট চ্যাপ্টারটা প্রবাবিলিটির আমাদের 12 এর যে ফার্স্ট চ্যাপ্টারটা, 11 এর রিলেটেড যে অঙ্কগুলো ছিল ফর্মুলাগুলো একটু দেখে নিতে হবে, ওই অঙ্কগুলো একটু দেখে নিতে হবে। বায়াস থিওরাম অবশ্যই দেখতে হবে। আর এই চ্যাপ্টার থেকে বললাম এই ফর্মুলাগুলো দেখতে হবে, var x কিভাবে বার করতে হবে, সমক পার্থক্য কিভাবে বার করতে হবে, আর হচ্ছে আমাদের এক্সপেকটেশন মানে প্রত্যাশা বা মধ্যক কিভাবে বার করতে হবে, ফর্মুলা দেখে গেলেই সব অঙ্ক হয়ে যাবে।